হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি তার প্রবলেমগুলো নিয়ে আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে নিলস বোরের অ্যাটমিক মডেল। লিখে রেখেছি আমি এখানে অলরেডি। 1913 সালে নিলস বোর তার অ্যাটমিক মডেল দেন। জাস্ট রাদারফোর্ডের অ্যাটমিক মডেল এর 2 বছর পর, রাদারফোর্ড 1911 সালে তার অ্যাটমিক মডেল দিয়েছিলেন। এখন রাদারফোর্ড অ্যাটমিক মডেলের যে লিমিটেশনসগুলো, যে ত্রুটিগুলো ছিল, সেইগুলোকে ওভারকাম করে নিলস বোর ক্লাসিক্যাল ফিজিক্স এবং কোয়ান্টাম ফিজিক্স অর্থাৎ প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, এইগুলোর কম্বিনেশানে তার অ্যাটমিক মডেল তৈরি করলেন। এবং সেই মডেলের যে পস্টুলেটস অর্থাৎ স্বীকার্য বিষয় যা যা তিনি বললেন আর কি, সেগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার রেসপেক্টে, সিলেবাসের রেসপেক্টে, সেগুলো পড়তে হবে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে রাদারফোর্ড বলেছিলেন যে নিউক্লিয়াসের বাইরে অরবিটগুলো থাকে, অরবিটগুলোতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, কিন্তু অরবিটগুলোর এক্স্যাক্ট ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে কত হবে সে বিষয়ে কোনো ধারণা রাদারফোর্ড দেননি। তো ধরে নিয়েছিল সবাই যে অরবিটের ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে যা খুশি তাই হতে পারে, যে কোনো ডিস্টেন্সে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে যে কোনো ডিস্টেন্সে থাকতে পারে। এখানটাই নিলস বোর পয়েন্ট আউট করলেন। তিনি বললেন যে ইলেকট্রন কেবলমাত্র সেই সমস্ত কক্ষপথেই থাকবে, রাদার ইলেকট্রনের কক্ষপথগুলোর বা অরবিটগুলোর ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে এমনটাই হবে যাতে করে সেই সমস্ত অরবিটগুলোতে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা MVR এই পার্টিকুলার টার্মটা দিয়ে চিনি। অ্যাঙ্গুলার মোমেন্টামের বাংলা হচ্ছে কৌণিক ভরবেগ। মোমেন্টাম কথাটা আমরা শুনেছি M×V। এবার যখন কোনো পার্টিকেল সার্কিউলার পাথে ঘোরে তখন এই লিনিয়ার মোমেন্টাম বা লিনিয়ার ভেলোসিটির পাশাপাশি অ্যাঙ্গুলার মোমেন্টাম বা অ্যাঙ্গুলার ভেলোসিটি এইগুলোও তৈরি হয়। ফিজিক্সে তোমরা ডিটেল পড়বে এগুলো নিয়ে। তো ইলেকট্রনের মাস যদি m হয় আর ইলেকট্রনের ভেলোসিটি যদি v হয়, আর নিউক্লিয়াস থেকে ওই যে অরবিট তার ডিস্টেন্স যদি r হয়, তাহলে এই তিনটার প্রোডাক্ট হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো নিলস বোরের প্রথম বক্তব্য ছিল যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π এর সঙ্গে প্রপোর্শনাল হবে কক্ষপথগুলোতে। মানে যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু h/2π হয় বা তার ইন্টিগ্রাল মাল্টিপল হয় অর্থাৎ সরল গুণিতক হয়, তবেই সেই সমস্ত কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকবে। রাদার সেই সমস্ত ডিস্টেন্সগুলোতেই কক্ষপথের অস্তিত্ব থাকবে। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু NH/2π আমরা লিখি। NH/2π খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, যেখানে n হচ্ছে কেবলমাত্র ইন্টিজার্স 1 2 3 4 এরকম। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশনের ধারণা পাই। কোয়ান্টাইজেশন সম্পর্কে আগের দিন বলেছিলাম। তাহলে মোদ্দা কথা হলো ইলেকট্রন অরবিটগুলোর ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে কি হবে, যেখানে যেখানে অরবিটগুলোর যেখানে ইলেকট্রনগুলোর অ্যাঙ্গুলার মোমেন্টাম NH/2π এর সমান হবে, যেখানে n এর ভ্যালু 1 2 3 4 5 6 এরকম হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট পস্টুলেট। সেকেন্ড পস্টুলেট হচ্ছে এক্স্যাক্টলি ম্যাক্সওয়েলের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থিওরি ছিল তার অপোজিট। সেই থিওরি অনুসারে যখনই কোনো চার্জ পার্টিকেল মুভ করে অন্য একটা চার্জ পার্টিকেলকে ঘিরে, তখন সে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতে থাকে, শক্তি বিকিরণ করতে থাকে। এখানটায় নিলস বোর বললেন যে ইলেকট্রন যখন ঘুরছে একটা পার্টিকুলার অরবিটে, তখন ইলেকট্রন তো ঘুরছে, মানে সে তার একটা ভেলোসিটি আছে, তার একটা মোমেন্টাম আছে, কিন্তু সে কোনো রকম শক্তি লস করছে না বা গেইন করছে না। কোনো রকম শক্তি তার লসও হচ্ছে না, গেইনও হচ্ছে না। ফলে ইলেকট্রন তার যা এনার্জি সেইটা ওইখানে ফিক্সড বা কনস্ট্যান্ট। তো এইটা হচ্ছে সেকেন্ড পস্টুলেট আর কি। তো আমরা কি লিখবো যে এনার্জি, ফার্স্ট পস্টুলেটটা অবশ্য আমি সেন্টেন্সটা লিখলাম না, সেটা হচ্ছে ইলেকট্রনস ক্যান মুভ অ্যারাউন্ড the nucleus only at
certain orbits where its angular momentum এটা মুছছি is an integral multiple of h by 2 pi। ঠিক আছে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে electrons do not gain or radiate energy when it revolves around nucleus at a certain orbit। একটা সার্টেন অরবিটে থাকার সময় ইলেকট্রন কোনো রকম এনার্জি লস করবে না, এনার্জি গেইনও করবে না। এবার যেহেতু ইলেকট্রনের এনার্জিটা তাহলে ফিক্সড হয়ে গেল, সেই জন্য যে কোনো অরবিটে থাকাকালীন আমরা বলি যে ইলেকট্রনটা একটা স্টেশনারি স্টেটে আছে। ঠিক আছে, এবং এই অরবিটগুলোকে আমরা বলি আমরা বলি যে ইলেকট্রনস আর অ্যাট স্টেশনারি অরবিটস। ঠিক আছে, স্টেশনারি অরবিটস বা বাংলায় আমরা বলি স্থায়ী কক্ষপথ। ঠিক আছে, বা আচ্ছা আরেকটাও কথা বলিস, সেটা হচ্ছে দিস অরবিটস আর অলসো কল্ড এনার্জি স্টেটস। ঠিক আছে, এনার্জি স্টেটসকে আমরা বাংলায় বলি শক্তি স্তর। এবার এই নামগুলো কেন? কারণ যেহেতু ইলেকট্রনের এনার্জি ফিক্সড, তাই ইলেকট্রন যে অরবিটে আছে সেই অরবিটটাকে আমরা স্টেশনারি স্টেট বা স্থায়ী কক্ষপথ বলি। এখানে স্থায়ী কক্ষপথের মানে স্থায়ী বা স্টেশনারি কথাটার মিনিং হচ্ছে এটাই যে ওখানে ইলেকট্রনের এনার্জিটা স্টেশনারি থাকে, মানে ফিক্সড থাকে আর কি। আর যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা অরবিটে ইলেকট্রনের এনার্জি আলাদা আলাদা হয়, তাই প্রত্যেকটা অরবিটকে একটা এনার্জি স্টেট বলে। ঠিক আছে, আরেকবার রিপিট করছি, যেহেতু প্রত্যেকটা অরবিটে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, প্রত্যেকটা অরবিটে ইলেকট্রনের এনার্জি আলাদা আলাদা হয়, তাই প্রত্যেকটা অরবিটকে একটা এনার্জি স্টেট বলা হয়। এবার এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে অরবিটগুলোর ইটসেলফ কোনো এনার্জি থাকে না। অরবিট মানে তো একটা সার্টেন মানে নিউক্লিয়াস থেকে একটা সার্টেন ডিস্টেন্স, একটা জায়গা, একটা স্পেস, তো তার কী করে এনার্জি থাকবে? এনার্জি অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলোরই। ইলেকট্রন যখন যে অরবিটে থাকে, ইলেকট্রনের এনার্জিটাকে তখন সেই অরবিটের আমরা এনার্জি বলি। ঠিক আছে, ফর এক্সাম্পল হাইড্রোজেন অ্যাটম যদি কে শেলে থাকে, কে শেল মানে ফার্স্ট অরবিট, মানে n=1 প্রথম অরবিটে যদি থাকে, তাহলে ইলেকট্রনের এনার্জি হয় -13.6 ইলেকট্রন ভোল্ট। এবার আমরা বলবো যে তাহলে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিট মানে যেটাকে আমরা একটা এনার্জি স্টেট বলছি, তো এই স্টেটের এনার্জি কত? এটা। তো এটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনটার এনার্জি। ঠিক আছে, আসলে অরবিটটার কোনো এনার্জি হয় না। যখন ইলেকট্রন যে অরবিটে থাকে, সেই অরবিটের এনার্জি হচ্ছে ওই পার্টিকুলার ইলেকট্রনটারই এনার্জি। তাই হলো সেকেন্ড আমাদের পস্টুলেট বোরের থিওরি। থার্ড পস্টুলেট ছিল এটাই যে এইবার থার্ড পস্টুলেট হচ্ছে ইলেকট্রন এখন ধরো এগুলো বিভিন্ন অরবিট আর কি। ঠিক আছে, ধরা যাক এটা ফার্স্ট অরবিট n=1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে,
এবার ইলেকট্রনটা সাপোজ এখানে আছে, সাপোজ এখানে একটা ইলেকট্রন আছে। এতক্ষণ আমরা বলছিলাম ইলেকট্রন যখন, যদি এটা সেকেন্ড অরবিটে থাকে, যতক্ষণ ও সেকেন্ড অরবিটে আছে ততক্ষণ ওর এনার্জি কনস্ট্যান্ট, ফিক্সড। এইবার যদি আমি বাইরে থেকে সিস্টেমটাকে, মানে সিস্টেম মানে অ্যাটমস বা হাইড্রোজেন গ্যাস যদি নিই, তাহলে একটা পাত্রে গ্যাস নিয়েছি, এবার বাইরে থেকে আমি ধরো হিট দিচ্ছি, তাহলে সিস্টেম এনার্জি নেবে, ইলেকট্রনগুলো এনার্জি নেবে। আমরা বলি যখন ইলেকট্রন এনার্জি নেয়, এনার্জি যখন গেইন করে, তখন এনার্জি গেইন করা মানে এন্ডোথার্মিক প্রসেস, তখন ইলেকট্রনটা ওই এনার্জিটা গেইন করে এক্সাইটেড হয়, উত্তেজিত হয়, এবং এক্সাইটেড হওয়ার পরে ইলেকট্রন হায়ার অরবিটে চলে যায়, শিফট করে যায়। যদি সেকেন্ড অরবিটে থাকে সেখান থেকে চলে যাবে থার্ডে, থার্ড থেকে ফোর্থে, ফোর্থ থেকে ফিফথে। ডিপেন্ড করবে যে কতটা এনার্জিও গেইন করছে। কম পরিমাণে এনার্জি গেইন করলে ধরা যাক 2 থেকে 3-এ গেল, আরেকটু বেশি এনার্জি গেইন করলে 2 থেকে একেবারে 4-এ চলে যেতে পারবে, আরেকটু বেশি এনার্জি গেইন করলে 2 থেকে 5-এ চলে যেতে পারবে। তো যে কোনো পরমাণুর ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। যখনই ইলেকট্রন এনার্জি গেইন করে, এনার্জি গেইন করার পরে ও কী করে, হাইয়ার অরবিটে জাম্প করে। তাহলে আমরা লিখব এইখান থেকে ধরো ইলেকট্রনটা এখানে যেতে পারে, এখান থেকে ইলেকট্রনটা এখানেও যেতে পারে। এইগুলো যখন হয়, ইলেকট্রন যখন 2 থেকে 3, 3 থেকে 4-এ যাচ্ছে, তখন ও এনার্জি গেইন করে। ঠিক আছে, তাহলে আমরা লিখব এখানে এনার্জি গেইন। ঠিক আছে, আর যদি ইলেকট্রন এখান থেকে যদি লোয়ার অরবিটে চলে আসে, তখন লোয়ার অরবিটে আসতে গেলে ইলেকট্রনকে এনার্জি কিছু এমিট করতে হবে, এনার্জি ছাড়তে হবে। তাহলে আমরা এখানে বলি যে এনার্জি এমিট। ঠিক আছে, বোঝানো গেল? তাহলে যখনই ইলেকট্রন কোনো হায়ার অরবিটে যাবে তখন ও এনার্জি গেইন করবে, আর যখন লোয়ার অরবিটে নামবে তখন এনার্জি ছাড়বে। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, এবার এই যে ইলেকট্রন এনার্জি গেইন করছে বা লস করছে, এটার অ্যামাউন্টটা কতটা। ধরা যাক ইলেকট্রন N2 কক্ষপথ থেকে N1 কক্ষপথে আসছে, মানে এমন একটা এনার্জি লেভেলে ছিল বা অরবিটে ছিল যে অরবিটটা হচ্ছে কত নম্বর, N2 নম্বর, সেখান থেকে ও N1-এ আসছে। সাপোজ N2-তে ইলেকট্রনের এনার্জি ছিল E2, ঠিক আছে, আর N1-এ ইলেকট্রনের এনার্জি হচ্ছে E1। আরও ধরে নিচ্ছি যে N2 গ্রেটার দ্যান N1, অর্থাৎ N2 হচ্ছে হায়ার এনার্জি স্টেট, হায়ার এনার্জি লেভেল, আর N1 হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, মানে এটা হায়ার অরবিট, এটা লোয়ার অরবিট। এবার ইলেকট্রন হায়ার থেকে লোয়ার অরবিটে নেমে আসছে, তাহলে হায়ার থেকে লোয়ারে নেমে আসলে ইলেকট্রন কী করবে, এনার্জি এমিট করবে, ইলেকট্রন এনার্জি ছাড়বে। যতটা এনার্জিও ছাড়বে সেটা কতটা হবে, সেটা হচ্ছে ডেফিনেটলি E2 মাইনাস E1, ছিল E2 হয়ে যাবে E1, তাহলে কতটা ছাড়লো, E2 মাইনাস E1। তা এটাই হচ্ছে, এটাকে আমরা বলি ডেল্টা ই। ডেল্টা মানে ডিফারেন্স, কতটা এনার্জি ছাড়লো। যতটা এনার্জি ছাড়লো সেইটা ও তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে এনার্জিটা ছাড়বে। এবার সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে এই এমিটেড এনার্জিটা প্রপোর্শনাল হবে, এবং প্রপোর্শনালিটি সাইন যদি আমরা তুলে দিই, ইকুয়াল টু সাইন দিই, তাহলে একটা কনস্ট্যান্ট লাগে, সেই কনস্ট্যান্ট হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো আমাদের ফর্মুলাটা হয়ে যাবে এটা। দেখো, এটা প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরিতে আমরা যে ফর্মুলা বলেছিলাম E=hν, সেটাই একটু অন্যভাবে আর কি। এনার্জি ডিফারেন্স মানে আলটিমেটলি এনার্জি, তো তাহলে আমরা এটাকে আরেকটু এক্সটেন্ডও করতে পারি যে ডেল্টা E = hν/λ। তাহলে এইটা হচ্ছে বোরের থার্ড পস্টুলেট, যে যখন ইলেকট্রন একটা এনার্জি লেভেল থেকে বা একটা পার্টিকুলার অরবিট থেকে অন্য অরবিটে যাবে, লোয়ার অরবিটে গেলে এনার্জি এমিট করবে, হাইয়ার অরবিটে গেলে এনার্জি গেইন করবে। যতটা গেইন করলো বা লস করলো এনার্জি, সেইটা কার সঙ্গে সমান হবে, hν-এর সঙ্গে সমান হবে, রাইট? তাহলে এই হয়ে গেল বোরের অ্যাটমিক মডেলের পস্টুলেটস। এবার এইটার উপরে বেস করে আমাদের বেশ কিছু ক্যালকুলেশনস করতে হবে আর কি। তা আমরা শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে যে রেডিয়াস অফ
radius of nth orbit of a hydrogen like species. হাইড্রোজেন লাইক স্পিসিস বলি আমরা, আর আরেকটাও নাম দেওয়া হয় এদেরকে, সেটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। এই ব্যাপারটা কি? সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম, হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা, তাই জন্য আমরা এখানে লিখেছি হাইড্রোজেন লাইক। অর্থাৎ যে সমস্ত সিস্টেমে, রাদার যে সমস্ত আয়ন বা আয়নই হবে, আর কোনো অপশান নেই, যে সমস্ত সিস্টেমে একটাই ইলেকট্রন থাকে। আমরা এরপরে পরবর্তী কোনো লেকচারে পড়ব যে নিলস বোরের যে অ্যাটমিক থিওরি তার কিছু লিমিটেশনস, ত্রুটি। সেই ত্রুটির মধ্যে একটা হচ্ছে এটা যে এই যে বোরের পস্টুলেট বা থিওরিগুলো, এগুলো সেই সমস্ত সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল যেখানে একটা মাত্র ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। ঠিক আছে, এখন দেখো হিলিয়াম পরমাণুর কটা ইলেকট্রন? হিলিয়ামের তো অ্যাটমিক নাম্বার 2, তাহলে ইলেকট্রন কটা? দুটো। লিথিয়ামের ইলেকট্রন বা তোমার অ্যাটমিক নাম্বার 3, তাহলে ইলেকট্রন 3। তাহলে সিঙ্গেল ইলেকট্রন কারা আছে? সিঙ্গেল ইলেকট্রন মানে একটা ইলেকট্রন তো একমাত্র হাইড্রোজেনেরই আছে, আর কোনো অ্যাটমের তো নেই। কিন্তু হাইড্রোজেন অ্যাটমের পাশাপাশি আমরা যদি এই সমস্ত অ্যাটমগুলোকে, ধরো বেরিলিয়াম 4, আমরা যদি এদের আয়নগুলোকে কনসিডার করি, আয়ন, অর্থাৎ হিলিয়াম যদি একটা ইলেকট্রন লস করে, তাহলে হিলিয়াম প্লাস যদি তৈরি হয়, একটা ইলেকট্রন লস করে গেল, তাহলে 2 থেকে একটা ইলেকট্রন লস হয়ে গেল, তাহলে এটা এখন একটা সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। বোঝানো গেল? একই রকমভাবে লিথিয়াম যদি দুটো ইলেকট্রন লস করে, -2 ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন লস করেছিল, তাহলে এটা তৈরি হয়ে যাবে, দেখো লিথিয়াম 3টে ছিল তো ইলেকট্রন, দুটো লস করলে কত হয়ে যাবে? ইলেকট্রন, লিথিয়াম 2+ হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা বলতে পারি যে এটা একটা সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম, লিথিয়াম 2+। ঠিক আছে, He+। একই রকমভাবে বেরিলিয়ামের 4টে ইলেকট্রন, ও যদি 3টে যদি লস করে, অর্থাৎ 3+ ক্যাটায়ন তৈরি করে, তাহলে এইটা হয়ে যাবে একটা সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। তো এই ধরনের সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের জন্যই খালি বোরের ফর্মুলা অ্যাপ্লিকেবল, এবং আমাদের পরীক্ষার জন্য খালি এই 3টেই আমাদের পড়তে হয় জেনারেলি। এছাড়া তুমি যদি ভাবো যে এরপরে বোরন আছে, বোরন 5, তাহলে যদি 4টে ইলেকট্রন লস করে, তাহলে ও সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম হতেই পারে। কিন্তু আমাদের এই 3টে আর হাইড্রোজেন, এই নিয়েই আমাদের কাজকর্মগুলো করতে হয়। ঠিক আছে, এইবার দেখো আসল ব্যাপারটা। সাপোজ ইলেকট্রন যেটা আছে, মানে এটা যদি অ্যাটম হয়, নিউক্লিয়াস। আচ্ছা, আমরা ধরে নেব যে পার্টিকুলার অ্যাটম নিয়ে আমরা আলোচনা করছি তার অ্যাটমিক নাম্বার হচ্ছে Z। অ্যাটমিক নাম্বার যদি Z হয়, তার মানে নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে? Z সংখ্যক প্রোটন আছে। তাহলে চার্জ অন নিউক্লিয়াস এটা কত হচ্ছে? ZE। এক একটা প্রোটনের চার্জ কত? প্রোটন ইলেকট্রনের চার্জ তো সমান, আর সেটাকে আমরা E দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে যদি অ্যাটমিক নাম্বার Z হয়, তার মানে Z সংখ্যক প্রোটন আছে, তাহলে প্রত্যেকটার চার্জ যদি E হয়, তাহলে টোটাল চার্জ অফ নিউক্লিয়াস ZE। আর চার্জ অন ইলেকট্রন কত? ইলেকট্রন কটা আছে? একটাই আছে, আমরা তো সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম ধরেছি, তাহলে একটার চার্জ কত? E। আমরা আরও ধরে নেব যে রেডিয়াস অফ nth অরবিট, রেডিয়াস অফ nth অরবিট হচ্ছে RN। ঠিক আছে, RN লিখি, অনেকে শুধু আরও লেখে, শুধু আর লিখলেও হবে, এনটা না লিখলেও হবে। রেডিয়াস হচ্ছে n, মাস অফ ইলেকট্রন হচ্ছে m, ভেলোসিটি অফ ইলেকট্রন হচ্ছে v। এই কটা আমরা ধরে নিলাম। তাই যদি হয়, রাদারফোর্ডের একটা পস্টুলেট যেটা নিলস বোর হুবহু ফলো করেছিলেন, সেটা হচ্ছে এটাই যে ইলেকট্রন যখন ঘুরছে এখানে নিউক্লিয়াসের চারিদিকে অরবিটে, তখন ওর উপরে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাজ করছে, যেটা আমি আগের দিন বা তার আগের দিন রাদারফোর্ড অ্যাটমিক মডেলে বলেছিলাম, যে একটা হচ্ছে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যেকার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, আরেকটা হচ্ছে ইলেকট্রনের
সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা এক্স্যাক্টলি বাইরের দিকে কাজ করে, সেই দুটো হচ্ছে ইকুয়াল। তো ইলেকট্রন আর প্রোটনের যে অ্যাট্রাকশান ফোর্স সেটা হচ্ছে ZE ইন্টু ই বাই আর স্কোয়ার। এটা কে আছে সামনে, তাই না? কী করে এলো এটা? দুটো চার্জ যদি Q1 আর Q2 হয়, তাহলে তাদের মধ্যেকার ডিস্টেন্স যদি R হয়, তাহলে এইটা হচ্ছে তাদের মধ্যেকার অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্সের ইকুয়েশান, যে ফোর্স ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে Q1 আর Q2 হচ্ছে ওই দুটো চার্জের, মানে দুটো চার্জ পার্টিকেলের চার্জ, আর আর হচ্ছে ওদের ডিস্টেন্স। তাহলে এখানে এদের ডিস্টেন্স হচ্ছে আর, আমরা ধরে নিয়েছি। আর প্রত্যেকের চার্জ, একজনের ZE আর একজনের ই, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে যেমন এখানে হয়েছে। এবার এইটা কার সঙ্গে সমান হবে? এটা সমান হবে mv স্কোয়ার বাই আর। আমি আগে বলেছিলাম যে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা হয় mv স্কোয়ার বাই আর, তো এইটা হচ্ছে ইকুয়াল। এইবার আমরা না এখানে কি করব, আমরা এখানে কেটাকে আউট করে দেবো, কেটা লিখবো না। কেন লিখবো না? কারণ সিজিএস সিস্টেমে কে এর ভ্যালু হয় 1, তাই আমরা এটাকে আর লিখছিই না। তাই এটা হচ্ছে আমাদের ইকুয়েশান। এই ইকুয়েশানটা মনে রাখতে হবে। এখন এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আমরা যে এখানে এনার্জি, বা এখন আমরা এখানে কী পড়ছি, রেডিয়াস, ভেলোসিটি, এনার্জি, এই সব কটা ইকুয়েশান আমরা পড়ব। এগুলো সিজিএস ইউনিটে এক রকমের হয় এক্সপ্রেশনটা, মানে ইকুয়েশানটা। এসআই ইউনিটে কে এর ভ্যালু তো 1 হয় না, 1/4πε0 হয়, সেখানে ইকুয়েশানটাই পাল্টে যায়। তো সেই ইকুয়েশানটা আমাদের দরকার নেই এখানে পড়ার, আমরা শুধুমাত্র সিজিএস ইউনিটের ইকুয়েশানটাই পড়বো। ফলে আমাদের এখানে আর এর যা ভ্যালু ফাইনালি বেরোবে, যা রেডিয়াস বের করছি আমরা, সেটা সিজিএস ইউনিটে বেরোবে, সুতরাং ওটা সেন্টিমিটারে আসবে। ঠিক আছে? তাহলে এবার দেখো কী হচ্ছে, তাহলে এই দুটো হচ্ছে ইকুয়াল, তাই তো? এইবারে এখান থেকে আমি কি লিখতে পারি, যে ZE স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে, দেখো ভি স্কোয়ারটা রাখবো, তাহলে দেখো এই একটা আর, এখানে দুটো আরের মধ্যে একটা কেটে গেল, তাহলে ZE স্কোয়ার বাই mr হবে। ঠিক আছে? আর এছাড়া আমরা পেয়েছিলাম, একটু আগে লিখেছিলাম mvr ইকুয়াল টু nh/2π। তাই যদি হয় তাহলে এখান থেকে v ইকুয়াল টু কত হবে, nh/2π mr। v ইকুয়াল টু nh বাই এই mr, আর নিচে চলে গেল। তাহলে যদি আমি এখান থেকে v স্কোয়ার লিখি, ইজ ইকুয়াল টু কত হবে, n স্কোয়ার h স্কোয়ার 4π স্কোয়ার m স্কোয়ার r স্কোয়ার হবে। তো দুদিকেই আমি স্কোয়ার করে দিলাম। এইবার আমি কি করব, এই ভি স্কোয়ার আর এই ভি স্কোয়ারকে আমি ইকুয়েট করে দেবো। এটা ইকুয়েশন 1, ঠিক আছে, আর এটা ইকুয়েশন 2। এইবার 1 আর 2-তে লেফট হ্যান্ড সাইডটা ইকুয়াল ভি স্কোয়ার, তাহলে ZE স্কোয়ার বাই mr দিস ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার 4π স্কোয়ার m স্কোয়ার r স্কোয়ার। দেখো m স্কোয়ার r স্কোয়ার, আর এখানে mr আছে, তাহলে একটা m আর r কেটে গেল, আর এখানে স্কোয়ারগুলোকে উঠিয়ে দিলাম। তাহলে r ইকুয়াল টু কত হবে, এই rটাকে আমি বাঁদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এদিকে চলে আসবে উপরে r। তাহলে ডান দিকে কী পড়ে থাকবে, n স্কোয়ার h স্কোয়ার উপরে, আর নিচে 4π স্কোয়ার থাকলো, এটা পাই, এটা এক্স মতো মনে হচ্ছে, পাই এটা, আর এইটা নিচে চলে আসবে এদিকে 4π স্কোয়ার। আচ্ছা, একটা m আছে, m ZE স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ইকুয়েশান। এটা খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল। আচ্ছা, আমি এখানে একটা n লিখতাম, nটা আমি মিস করে গেছি, যেটা আমি এখানে n লিখেছিলাম সেটা, nটা যদিও না লিখলেও হয়, ফাইনাল ইকুয়েশানে আমি এখানে একটা n দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে nth অরবিটের ডিস্টেন্স। ঠিক আছে? এবার এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করব। দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, যেটা মনে রাখতে হবে। এখানে দেখো n আর z এই দুটো টার্ম ছাড়া বাকি আর যা যা টার্ম আছে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, 4 পাই, এদের তো ভ্যালু ফিক্সড, ইলেকট্রনের মাস কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, সবাই হচ্ছে কনস্ট্যান্ট এক্সেপ্ট n আর z। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে r ভ্যারিজ উইথ n স্কোয়ার বাই z। ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের। এই এত বড় ইকুয়েশানটা হয়তো মনে থাকবে না অনেক সময়, তো আমাদের কাজে লাগবে যে ইকুয়েশানগুলো, সেগুলোর মধ্যে একটা হচ্ছে এটা। ঠিক আছে? এটা মনে রাখবে।
আমরা যে ক্যালকুলেশনটা করলাম আর এর ভ্যালু বের করার আগে 2 লাইন 3 লাইন করলাম, ওগুলো আমাদের খুব একটা দরকার নেই, কিন্তু মানে পরীক্ষায় আসবে না, কিন্তু স্টিল আমরা একটু জেনে রাখলাম ব্যাপারটা, যারা কোত্থেকে আর কি এই ব্যাপারটা এলো। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এই ফর্মুলাতে যদি আমরা n=1 বসাই এবং z=1 বসাই, z=1 মানে কি, অ্যাটমিক নাম্বার 1 কার হয়, হাইড্রোজেনের, আর n=1 মানে 1 নম্বর অরবিট অর্থাৎ ফার্স্ট অরবিট। এবার এইসব বসিয়ে আর যা যা কনস্ট্যান্ট আছে এইচ এম ই এদের সবার ভ্যালু সিজিএস ইউনিটে বসিয়ে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে আমরা এটা পাই যে আর অফ হাইড্রোজেন, ঠিক আছে, n=1 প্রথম অরবিটে, এটার ভ্যালু আমরা পাই 0.529 অ্যাংস্ট্রম। এটা সিজিএস ইউনিটে আসে, সেন্টিমিটারে আসে, সেন্টিমিটার থেকে আমরা অ্যাংস্ট্রমে কনভার্ট করে দিই 10⁻⁸ দিয়ে মাল্টিপ্লাই করে। অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটের রেডিয়াসের ভ্যালু আর কি, মানে নিউক্লিয়াস থেকে ফার্স্ট অরবিটের ডিস্টেন্স হচ্ছে এটা, এত অ্যাংস্ট্রম। তাহলে আমরা এখানে আমি n² আর z এইটাকে যদি আমি ভ্যালু না বসাই, ঠিক আছে, আমরা তো এখানে 1 আর 1 বসিয়েছি এখানে, তাতে এইটা পেয়েছি, তার মানে এগুলোর ভ্যালু ছাড়া বাদবাকি যে কনস্ট্যান্টসগুলো আছে তাদের সব যোগ বিয়োগ বা গুণভাগ করে এইটা এসছে, রাইট। তাহলে এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা বের করতে পারি, সেটা হচ্ছে দিস ইকুয়াল টু আর ইকুয়াল টু, এবার এইখানে যখন আমি এই প্রপোর্শনালি সাইন ছাড়া যখন আমি ইকুয়াল টু সাইন বসাবো তাহলে একটা কনস্ট্যান্ট দিতে হবে, তাহলে সেই কনস্ট্যান্টের ভ্যালুই তো হচ্ছে এইটা, তাই না, কারণ এগুলো সব গুণফুন করে এইটা এসছে। তাহলে 0.529 ইন্টু n²/z অ্যাংস্ট্রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এইটা। রেডিয়াসের যে 3টে ফর্মুলা বললাম তার মধ্যে এটা যদি মনে নাও থাকে সমস্যা নেই, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার এগুলো সবই হচ্ছে nth অরবিট, এখানে n এর ভ্যালু আমি যা খুশি বসাতে পারি, n এর ভ্যালু যদি আমি এখানে 1 বসিয়ে দিই তাহলে এটা ফার্স্ট অরবিটের ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে, ফার্স্ট অরবিটের রেডিয়াসের ভ্যালু হয়ে যাবে। এই জেডটা এবার আমি জেড তো 1 হচ্ছে হাইড্রোজেনের জন্য, আমরা এর আগে আরও এক্সাম্পল দেখালাম সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের, যে হিলিয়াম হচ্ছে 2, Z2 বসালে হিলিয়াম হয়ে যাবে, Z3 বসালে লিথিয়াম হয়ে যাবে, মানে জেড যদি আমি এখানে 3 বসাই মানে Li2 প্লাস আর n যদি 1 বসাই তাহলে যা ভ্যালু পাবো সেটা হবে লিথিয়াম 2+ এর ফার্স্ট অরবিটের রেডিয়াসের ভ্যালু। তো এইগুলো আমাদের কম্প্যারিজন বা এইরকম কম্প্যারিজন টাইপের কোয়েশ্চেন আসে, নিউমেরিক্যাল যখন করবো ছোটো ছোটো তখন এগুলো তো এক্সাম্পল দেখাবোই। এখান থেকে আরও একটা ফর্মুলা আমি ডিরাইভ করতে চাইছি, সেটা হচ্ছে ধরো এই যে রেডিয়াসটা, এটা ধরো একজনের রেডিয়াস, এর সঙ্গে আর একজনের রেডিয়াসের কম্প্যারিজন আছে। ধরো এরকম কোয়েশ্চেন হলো যে হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের রেডিয়াস এবং He+এর সেকেন্ড অরবিটের রেডিয়াস, এদের রেশিও কত, ঠিক আছে। এই রেশিও টাইপের কোয়েশ্চেন যখনই আসে তখনই আমরা কি করি, এদেরকে কি করব, ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে আর যদি এটা হয় তাহলে একজনের রেডিয়াস আমি R1 ধরছি, R1 ধরলে কি হবে, তাহলে R1 ইকুয়াল টু এখানে আমি সাফিক্সে n1 বসাবো, এখানে Z1 বসাবো, আর ডিভাইডেড বাই এটা, তা ডিভাইড যদি করি তাহলে এই 529 আউট হয়ে যাবে, এটা লিখছি না। আর ডিভাইড যদি করি তাহলে n1/z1 n1² থাকবে, আর ইনটু Z2টা উপরে যাবে যেহেতু এটা নিচে আছে, Z2/n2²। এই যে ফর্মুলাটা হয়ে গেল এটাও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমাদের যেটা করতে হচ্ছে যে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হচ্ছে, এইটা এবং এইটা, এই 3টে ফর্মুলা একেবারেই মুখস্থ রাখতে হবে এবং এখান থেকে বিভিন্ন অঙ্ক করতে হবে, রাইট। এইবার আমরা আসছি ভেলোসিটি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে ভেলোসিটি বলার আগে রেডিয়াস যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে সেখান থেকে আমরা 2r রেডিয়াসের যা ভ্যালু বেরোবে তাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাব, ডায়ামিটার পেয়ে যাব। আর যদি আমরা 2π দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা সারকামফারেন্স পেয়ে যাব, অর্থাৎ ওই পার্টিকুলার অরবিটটার পরিধি বা সারকামফারেন্স বের করতে পারবো। এগুলো বের করতে দেয় কোয়েশ্চেন, এরকম আসতে পারে যে ফার্স্ট অরবিটের ডায়ামিটার কত, জাস্ট এটা যদি হাইড্রোজেনের হয় তাহলে এটা × 2, অন্য কিছু হলে তখন Z আর n এর ভ্যালু বসাতে হবে।
তাহলে আমরা রেডিয়াস থেকে রেডিয়াস শুধু নয় ডায়ামিটার এবং সারকামফারেন্সও বের করতে পারি। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, আমি ভুলে যাচ্ছিলাম, সেইটা হচ্ছে দেখো, আচ্ছা এই যেটা মুছলাম এইমাত্র, এই পার্টিকুলার এইটা দিয়েই আমাদের কাজে আসবে। এটা আর ভ্যারিজ উইথ এন স্কোয়ার বাই জেড আমি লিখেছিলাম। তা এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার উপর বেস করে আমাদেরকে কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আঁকতে হয়। যেমন ধরো গ্রাফ সবসময় এরকম দেয় যে আর এর সঙ্গে এনের গ্রাফ, ঠিক আছে। তারপর ধরো আর এর সঙ্গে এন স্কোয়ারের গ্রাফ, আর দেয় আর এর সঙ্গে জেড এর গ্রাফ, আর দেয় আর এর সঙ্গে 1/z এর গ্রাফ, ঠিক আছে। গ্রাফ আঁকা তোমরা নিশ্চয়ই ফিজিক্সে শিখছো। ফিজিক্সে তো শুরুর দিকে কিছু ম্যাথামেটিক্যাল টুলস জানতে হয়, তোমরা শিখেছো বলে আমি ধরে নিচ্ছি। যদি না শিখে থাকো তাহলে একটু বলে নিই। অ্যাকচুয়ালি আমি গ্রাফ কী করে আঁকতে হয় সেটা আমরা বলবো, সেটা আমাদের ইউনিট 5 যেখানে আমরা গ্যাসিয়াস স্টেট পড়বো, ওখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আরও ডিটেলে আছে, সেখানে আমরা আলোচনা করি আর কি। এখন দেখো এই যে এটা আছে না, এখান থেকে আমরা লিখতে পারি তো যে এখানে কনস্ট্যান্ট ইন্টু এন স্কোয়ার বাই জেড। এখন যখন আর এর সঙ্গে এন এর গ্রাফ আঁকতে বলেছে, এরকম থাকবে আর ভার্সেস এন গ্রাফ আঁকো। তাহলে আর ভার্সেস এন যদি থাকে, তাহলে প্রথমে যেটা থাকছে আর, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর পরে যেটা থাকছে এন, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এটা সবসময় তাই থাকবে। যদি তোমাকে বলে যে আর ভার্সেস এন গ্রাফ আঁকো, এবার তুমি যদি এই আরটাকে এক্স অ্যাক্সিসে দিয়ে দাও, তাহলে গ্রাফ প্রথমেই ভুল হয়ে গেল। আমরা সবসময় ওয়াই অ্যাক্সিস ভার্সেস এক্স অ্যাক্সিস গ্রাফ প্লট করি। এইবার যখন আমরা এনের সঙ্গে আর এর ভ্যারিয়েশন দেখছি, তখন আমরা ধরেই নেব যে জেড হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, জেড কনস্ট্যান্ট। আর যখন আর এর সঙ্গে জেড আমরা ভেরিয়েশন দেখছি, তখন এনটা কনস্ট্যান্ট ধরে নেব, ঠিক আছে। এন কনস্ট্যান্ট, এখানে এন কনস্ট্যান্ট, এটাকে মুছে দিই, তাহলে এখানে হচ্ছে জেড কনস্ট্যান্ট। এইবার আর এন এর কি রিলেশন দেখো, আর হচ্ছে এন এর স্কোয়ার, তার মানে জেড যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু এন স্কোয়ার। অর্থাৎ আর ইকুয়াল টু যদি একটা কনস্ট্যান্ট ইন্টু এন স্কোয়ার হয়, তাহলে আমরা আর হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্সের স্কোয়ার, ঠিক আছে। তো এইরকম যখন গ্রাফ হয় যে ওয়াই এক্স স্কোয়ারের সঙ্গে রিলেটেড, তখন সেই গ্রাফটা হয় প্যারাবোলিক, ঠিক আছে, প্যারাবোলা টাইপের হয়, অর্থাৎ পরাবৃত্ত টাইপের হয় এরকম, ঠিক আছে। গ্রাফের নেচার কী লিখবো আমরা, প্যারাবোলিক গ্রাফের নেচার এটা, ঠিক আছে। আর এর সঙ্গে এন স্কোয়ার বলতে গেলে আগে আমি এটাকে মুছছি, ঠিক আছে। তো এবার দেখো আর এটা এন স্কোয়ার, তাহলে আমরা কী লিখতে পারি এবার, যে ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এইটা হচ্ছে আমাদের এবার এক্স অ্যাক্সিস, এই যে এন স্কোয়ার পুরোটাই এখন এক্স অ্যাক্সিসে রয়েছে, তাহলে এইটা হচ্ছে এমন একটা ফর্ম যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের ফর্ম, ঠিক আছে। তোমরা ম্যাথামেটিক্সে ডিটেল পড়বে, যখনই কোনো ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপ হয়, তখন সেটা মূল বিন্দুগামী সরলরেখা হয়, অর্থাৎ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে এই যে আমাদের অরিজিন থেকে সোজা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটাকে তাহলে কী বলবো, যে স্ট্রেট লাইন, আমি সংক্ষেপে লিখলাম স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এটা হচ্ছে আমাদের গ্রাফের নেচার, ঠিক আছে। এটা হচ্ছে ধরো অরিজিন, রাইট। আচ্ছা, এবার দেখো আর ভার্সেস জেড, তাহলে এটাকে মুছি আর একবার, তাহলে আর ইকুয়াল টু কে এন স্কোয়ার বাই জেড, তো এটা তো, তাহলে আর সঙ্গে যখন জেড, যখন এনটা কনস্ট্যান্ট, এন যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট বাই এক্স, কনস্ট্যান্ট বাই এক্স, অর্থাৎ এক্স ওয়াই এর প্রোডাক্টটা হয়ে গেল কনস্ট্যান্ট। মনে করো দেখো তোমরা ক্লাস 10-এ পড়েছিলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, বয়েলস ল, যেখান থেকে আমরা পি ভার্সেস ভি গ্রাফ প্লট করেছিলাম। তাহলে এই যে
পি, সরি এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে পিভি গ্রাফের মতোই তো এটা, যেখানে আমরা পি অথবা ভি এর মধ্যে একটাকে এক্সে রাখতাম, একটাকে ওয়াইতে রাখতাম, তখন গ্রাফটা কেমন দেখতে হতো, সেরকমই হবে। তো সেটা দেখো এরকম, নিশ্চয়ই মনে আছে, গ্রাফটা এরকম টাইপের হয় দেখতে। এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তকার সমপরাবৃত্ত বাংলাতে। তো এই হচ্ছে গ্রাফের নেচার। আর ফাইনালি আর ভার্সেস 1/z, দেখো তাহলে আর ভার্সেস যদি 1/z হয় তাহলে আরটা তো হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটা পুরোটা কনস্ট্যান্ট হয়ে গেল, আর 1/z মানে এই পুরোটা এখন এক্স অ্যাক্সিস, তাই তো, সরি এখানে আর লিখে দিই, আর তাহলে এটা ওয়াই আর এটা এক্স, তাহলে দেখো আবার ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের হয়ে গেছে না, সুতরাং আবার একটা মূলবিন্দুগামী সরলরেখা বা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। ঠিক আছে, এরকম কোয়েশ্চনে কিন্তু এমসিকিউতে আসতে পারে, 4টে অপশান দেওয়া থাকবে, কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট, ঠিকঠাক করে দেখে নিয়ে গ্রাফটা বুঝে আঁকতে হবে, কোনো মুখস্থ করার জায়গা নেই এখানে, রাইট। এবার আমরা আসছি ভেলোসিটি, ভেলোসিটি অফ ইলেকট্রন ইন nth অরবিট। অনেক সময় এটাকে না nth বোর অরবিটও বলে, যেহেতু বোরের ফর্মুলা থেকে আসছে তাই। ভেলোসিটির ইকুয়েশনটা হয় এরকম, ভি ইকুয়াল টু 2π জেড ই স্কোয়ার বাই এনএইচ, এইটা হচ্ছে ভেলোসিটির ইকুয়েশন, খুব ইম্পর্ট্যান্ট। আবারও আমরা যদি এখানে দেখো, আবারও এন আর জেড হচ্ছে খালি ভেরিয়েবল, কক্ষপথের সংখ্যাও পাল্টাতে পারে আর স্পিসিসটাও পাল্টাতে পারে, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে আরেকটা ওই ভেলোসিটির মতন একটা ইকুয়েশন এখান থেকেও পাবো, তাহলে এটা হবে কি দেখো, জেড বাই এন, তাই না। জেড বাই এন যদি হয়, একটা জিনিস বুঝতে পারছো যে এনের ভ্যালু যত বাড়বে তত ভি কী হবে, কমবে। তাহলে এন যখন মিনিমাম তখন ভি ম্যাক্সিমাম, অর্থাৎ ফার্স্ট অরবিটে এন ইকুয়াল টু 1, সেখানে ইলেকট্রন সব থেকে জোরে ঘুরছে, যত ওপরের দিকের অরবিটে যাচ্ছে তত ইলেকট্রনের ভেলোসিটি আস্তে আস্তে কমছে। আর যদি অ্যাটমিক নাম্বার বাড়ে তাহলে ভি বাড়বে। এবার এখানেও যদি আমরা এই সমস্ত ভ্যালুগুলোকে বসাই সিজিএস ইউনিটে, তাহলে দেখা যায় যে ভি ইকুয়াল টু 2.18 10⁸ ইন্টু, মানে এই কনস্ট্যান্টগুলোর ভ্যালু এটা হচ্ছে, ইন্টু জেড বাই এন। ঠিক আছে, তাহলে এইটা আমাদের মুখস্থ করতে হবে। এইটা যদি মুখস্থ নাও থাকে প্রথমটা, আচ্ছা এখানটা ইউনিটটা লিখে দিই, সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা ঠিক আছে। আর যদি আবারও দুটো স্পিসিসের মধ্যে কম্পেয়ার করি, V1/V2, দুজনের যদি ভেলোসিটি কম্পেয়ার করতে দেয়, যে একজন থার্ড অরবিটে আছে, হাইড্রোজেন অ্যাটম, এর মধ্যে ইলেকট্রন থার্ড অরবিটে আছে, আর বেরিলিয়াম 3+ ইলেকট্রন 5 নম্বর অরবিটে আছে, এদের ভেলোসিটির রেশিও কত, তাহলে V1/V2। তাহলে আবারও এবার এখান থেকে চলে আসি আবার, তাহলে V1 যখন লিখেছি তখন Z1/N1 ইন্টু N2/Z2, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। আমরা এই সেকেন্ড আর থার্ড, মানে এই প্রথমটা বাদ দিয়ে এই বাকিগুলো সব মনে রাখবো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো আলাদা করে এটা মনে রাখার কিছু নেই, যদি এইটা মনে থাকে তাহলে এটা এমনি মনে থাকে, বেসিক্যালি এটা মনে রাখতে হবে, আর এই ভ্যালু সমেত যে ইকুয়েশনটা সেটা মনে রাখতে হবে, রাইট। ব্যাসার্ধের ক্ষেত্রেও তাই, ওখানে আর ইকুয়াল টু n²/z ওটা মনে রাখতে হবে, আর 0.529 ইন্টু n²/z ওটা মনে রাখতে হবে, তাহলে এটা আমি এমনি ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবো। আচ্ছা, এইবার ভেলোসিটি বের করতে পারলে এখান থেকে আর কি বের করা যায়, দেখো এখন ইলেকট্রনটা সার্কুলার অরবিটে ঘুরছে, ইলেকট্রন এখান থেকে যাত্রা শুরু করলো, করে যখন এক পাক পুরো ঘুরে আসলো, তখন ইলেকট্রন কতটা ডিস্টেন্স কভার করলো, 2πr, তাই তো, 2πr ডিস্টেন্স কভার করলো। এখান থেকে মানে ভেলোসিটি থেকে আমরা এটাও বের করতে পারি যে এই যে 2πr, তো তাহলে এটা করতে কত সময় লাগবে ইলেকট্রন, মানে 2πr ডিস্টেন্স যেতে কত সময় লাগবে, ঠিক আছে। তাহলে ভেলোসিটি যদি ভি হয়, তাহলে ভি ডিস্টেন্স যেতে কত সময় লাগে, 1 সেকেন্ড,
ভি ডিস্টেন্স যেতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 2 পাই আর ডিস্টেন্স যেতে কত সময় লাগবে? 2 পাই আর বাই ভি, ভিএন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, এটাকে লিখবো আমরা টাইম রিকোয়ার্ড ফর 1 কমপ্লিট রিভলিউশন। ঠিক আছে, একটা রিভলিউশন, এক পাক ঘুরতে কতটা সময় লাগছে। ঠিক আছে, আচ্ছা এই হয়ে গেল ভেলোসিটি। এরপর আমরা আসছি এনার্জি। আচ্ছা ভেলোসিটিতেও আবার আমি কি করতে পারি, ভেলোসিটির সঙ্গে আমরা জেড আর এন এর গ্রাফ প্লট করতে পারি। গ্রাফটা একটু দেখিয়ে নিই, ভুলে গেলাম গ্রাফ প্লট করতে। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল? ভি ভ্যারিজ উইথ এটা, তার মানে ভি ইকুয়াল টু আমরা বলতেই পারি যে কে ইন্টু জেড বাই এন। তাহলে ভি এর সঙ্গে এন আবারও একই রকমভাবে করি, ভি এর সঙ্গে জেড, ভি এর সঙ্গে এন স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটাকে করে দেখি কি হচ্ছে। ভি বাই এন কী হবে দেখো, সরি ভি এর সঙ্গে ভি ভার্সেস এন, তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে সাম কনস্ট্যান্ট। যখন আমরা এনের সঙ্গে গ্রাফ প্লট করছি তখন তো জেডকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, তাহলে এই পুরোটা কনস্ট্যান্ট যদি হয়ে যায় তাহলে সাম কনস্ট্যান্ট বাই এক্স, তাহলে আবারও এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে গেছে। এক্স ওয়াই কনস্ট্যান্ট মানে এই হবে গ্রাফ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আচ্ছা জেডের সঙ্গে যদি করি গ্রাফ, তাহলে এবার এইটা কনস্ট্যান্ট হয়ে গেছে, কে এন কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ জেডের সঙ্গে যখন গ্রাফ করব তখন এনটাকে কনস্ট্যান্ট ধরবো। তাই যদি ধরি তাহলে কী হচ্ছে দেখো, ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স, তার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স। ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি হয় তাহলে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, বোঝানো গেল নিশ্চয়ই। তারপরে দেখো ভি আর এন স্কোয়ার, এন স্কোয়ার, তাহলে ভি আর এন স্কোয়ার, না এন স্কোয়ারের গ্রাফ হবে না, ছেড়ে দাও। তো ভি এর সঙ্গে 1/z, 1/z হবে, ভি এর সঙ্গে 1/zটা হতে পারে। ভি আর যদি 1/z করি তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে আমি কি লিখতে পারি যে ভি ইন্টু 1/z ইকুয়াল টু কনস্ট্যান্ট, না জেডটা এদিকে চলে গেলো, তাহলে 1/z হয়ে গেলো। ভি ইন্টু 1/z ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আবারও এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে সেই পিভি ইকুয়াল টু কনস্ট্যান্টের মতন, সুতরাং আবারও এরকম হয়ে গেল রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, এইটা একটু গন্ডগোল মনে হচ্ছে, ভি আর এন স্কোয়ার, না এন স্কোয়ার হবে না, কারণ এন এর স্কোয়ার বানাতে গেলে আমাকে ভি এর ওইদিকে স্কোয়ার করতে হবে। ঠিক আছে, এইটা মুছে দিলাম। তাহলে এখানে 3টে প্লট। ঠিক আছে, এইবার আমরা আসছি এনার্জিতে। দেখো টোটাল এনার্জি হচ্ছে ই টোটাল, হ্যাঁ টি, মানে এন অরবিটের টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, এই দুটো এনার্জির যোগফল ইলেকট্রনের। ঠিক আছে, এখন আমরা কাইনেটিক এনার্জিকে কি দিয়ে সিম্বলাইজ করি? হাফ এম ভি স্কোয়ার, তাই তো। এবার দেখো বোর থিওরি থেকে আমরা কী পড়লাম, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, না দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাজ করে, তাই জন্য ইলেকট্রনটা রিভলভ করতে থাকে। তাহলে দেখো এখান থেকে এম ভি স্কোয়ার মানে কি হচ্ছে, আর দিয়ে মাল্টিপ্লাই করবো ওদিকে, তার মানে জেড স্কোয়ার বাই আর হয়ে যাবে না, একটা আর কেটে যাবে। তাহলে যদি আমি এখানে হাফ এম ভি স্কোয়ার করি তাহলে এটা জেড স্কোয়ার বাই 2r হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি হচ্ছে জেড স্কোয়ার বাই 2r। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু কাইনেটিক এনার্জি টার্মে একটা ভি স্কোয়ার আছে, তাই জন্য কাইনেটিক এনার্জির ভ্যালু কখনো নেগেটিভ হতে পারবে না, পজিটিভ। সুতরাং এখানে কখনো নেগেটিভ সাইন দিয়ে ভুল করো না। ঠিক আছে, কেন এটা বলছি, কারণ এর পরবর্তীগুলোতে আবার নেগেটিভ সাইন আছে, কনফিউজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর পোটেনশিয়াল এনার্জি যদি ক্যালকুলেট করা যায় তাহলে দেখা যায় যে
জেড স্কোয়ার বাই আর, মাইনাস সাইন আছে এখানে, ঠিক আছে। এটার ক্যালকুলেশনটা দরকার নেই আমাদের করার জন্য। তাহলে আমরা কি বলতে পারি দেখো, টোটাল ই টোটাল ইকুয়াল টু কী হবে, এই দুটোর যোগফল তো, তাহলে ই টোটাল ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 2r প্লাস মাইনাস জেড স্কোয়ার বাই আর, তা যোগ করলে কত হয়ে যাবে, মাইনাস জেড স্কোয়ার বাই 2r হবে না। ফার্দার ক্যালকুলেটার করছি না, এই যে এখানে আরটা আছে, যদি এটা এনতম কক্ষপথের এনার্জি হয়, nth অরবিটের এনার্জি হয়, তাহলে এটা nth অরবিটের রেডিয়াস, তার ফর্মুলা আমরা কি বের করেছিলাম একদম শুরুতে, n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার mz স্কোয়ার। ওইটা যদি এখানে আমি রিপ্লেস করে দিই, তাহলে ই এর যে ইকুয়েশনটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম, মাইনাস 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার। সো দিস ইজ দ্য ইকুয়েশন, এটা হচ্ছে এনার্জির ইকুয়েশন। এনার্জির ইকুয়েশন মানে এনার্জি টোটাল। যখন তোমাকে বলবে যে এনার্জি টার্মটা যদি শুধু উল্লেখ করা হয়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে ওটা টোটাল এনার্জির কথা বলছে। কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি বললে সেটা মেনশন করে দেবে, শুধু এনার্জি বললে সেটা টোটাল এনার্জি, ঠিক আছে। তাহলে এখানে আমি ই টিও লিখতে পারি টোটাল, আবার এখানে এনও লিখতে পারি, যেহেতু nth অরবিটের টোটাল এনার্জি, তাই তো যাই হোক, আবার কিছু না লিখলেও হবে, ই লিখলেও হবে। এবার দেখো, হ্যাঁ এইখান থেকে আমি আরও কী কী ডিরাইভ করতে পারি দেখো। আচ্ছা, এটা নিয়ে আমি পরে বলছি, এইখানটায় আসছি আগে। কাইনেটিক এনার্জি এটা, পোটেনশিয়াল এটা, আর টোটালটাকে এখানে লিখি একসঙ্গে পরপর, তাহলে দেখো দেখতে ভালো লাগবে, মাইনাস জেড স্কোয়ার বাই 2r। এখন এই যে তিনটে ইকুয়েশান, এইখান থেকেও কোয়েশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমাদের শুধু এরকম নয় যে একটা পার্টিকুলার স্পিসিস, সেটা হাইড্রোজেন অ্যাটম হতে পারে, He প্লাস Li2 প্লাস, যা খুশি হতে পারে, এবার তার কোনো একটা অরবিটের এনার্জি বের করো। শুধু এরকম কোয়েশ্চেন নাও আসতে পারে, পোটেনশিয়াল এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি কত হবে, সেইটা মানে ক্যালকুলেট করতে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, শুরুতে আমরা শুধু এনার্জিটা বের করে নেব, টোটাল এনার্জি কত, টোটাল এনার্জি বের করে তারপরে আমরা সেখান থেকে এইগুলোকে রিলেট করব। দেখো এক্স্যাক্টলি অপোজিট না, কে ই আর ই, এটা মাইনাস সাইন আছে আর এখানে প্লাস সাইন আছে। তাহলে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ ই টোটাল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যদি কাইনেটিক এনার্জি বের করতে বলে তাহলে টোটাল যে এনার্জি বের করব আমরা ফর্মুলা ইউজ করে, ফর্মুলাটাকে আমরা আবার ছোটো করবো, সেটা পরে বলছি, কনস্ট্যান্টগুলো টার্মগুলোকে সরিয়ে দিয়ে। তো যা বেরোবে এনার্জি তার অপোজিট সাইন নিয়ে নেবো খালি, তাহলেই ওটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি। আর এটা রিলেশন দেখো ঠিকই আছে এক্স্যাক্টলি, খালি এখানে হাফ আছে, মানে পোটেনশিয়াল এনার্জিটা জাস্ট ডাবল এটার। তাহলে আমরা বলতে পারবো যে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 2 ইন্টু ই টোটাল। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, ঠিক আছে। এই দুটো ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আমরা এখানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি এইগুলো ব্যবহার করে ক্যালকুলেট করতে পারবো। আরেকটা এখানে যেটা দেয় সেটা হচ্ছে এদের রেশিও বের করো, রেশিও। তাহলে আমরা কি বলতে পারি দেখো, কাইনেটিক এনার্জি ইজ টু পোটেনশিয়াল এনার্জি কত হবে, কাইনেটিক ইজ টু পোটেনশিয়াল, তাহলে হাফ ইজ টু -1 না, এখানে হাফ আছে নিচে, জেড স্কোয়ার বাই আর তো কমন, তাহলে আমরা বলতে পারি দিস ইকুয়াল টু হাফ ইজ টু -1। এটা না বলে কিরম বলতে পারি, 1 ইজ টু -2 বলতে পারি, একই ব্যাপার। তো যাই হোক, এটাই থাক এখন লেখা, আচ্ছা লিখে দিই 1 ইজ টু -2, এটা লিখতে পারি। কাইনেটিক এনার্জির সঙ্গে টোটাল এনার্জির, আচ্ছা আমি এটাকে না এক কাজ করি, 1 ইজ টু -2 লিখে এটাকে বক্স করি আপাতত, ঠিক আছে। কাইনেটিক আর টোটাল, কাইনেটিক টোটাল 1 ইজ টু -1, তাই না, 1 ইজ টু -1। আর পোটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জি এদের রেশিও কত, পোটেনশিয়াল আর টোটাল মাইনাস মাইনাস কেটে গেল, 1 ইজ টু হাফ, 1 ইজ টু হাফ মানে 2 ইজ টু 1, ঠিক আছে। তো এই রেশিওগুলো খুব ইম্পর্টেন্ট। এইবার আমরা টোটাল এনার্জির এবার ডিফারেন্ট ফর্মগুলো দেখবো। দেখো এখানেও আবারও আগের মতন
জেড আর এন ছাড়া বাকি সবাই হচ্ছে কনস্ট্যান্ট। তো সবার ভ্যালু যদি বসানো হয় তাহলে দেখা যাবে, আচ্ছা তার আগে এটা করে দিই যে যেহেতু বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে দিস ভ্যারিজ উইথ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা একটা ফর্মুলা মনে রাখার মতন। এটা মনে থাকবে না চট করে, মনে রাখতে পারলে তো খুবই ভালো, আদারওয়াইজ দরকারও নেই, এটা মনে রাখতে হবে। আর যেটা বলছিলাম যে যদি সব ভ্যালুগুলো বসে কনস্ট্যান্টের তাহলে কত হবে, দিস ইকুয়াল টু 2.18 10⁻−18। লক্ষ্য করে দেখো ভেলোসিটিতেও 2.18 ছিল, কিন্তু ওখানে 10⁻+8 ছিল, এখানে -18। এভাবে এটা মনে রাখবে। সো দিস ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে। এনার্জি তো এই এনার্জিটা কিন্তু আমরা যেটা বলছিলাম যে সব ভ্যালু বসিয়ে তাহলে সিজিএস ইউনিটে ভ্যালু বসাবো, তাহলে তো আমরা এনার্জি পাবো কিসে, আর্গে। আর্গ থেকে আমরা জুলে কনভার্ট করেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে জুল, জুল পার অ্যাটম, ঠিক আছে, জুল পার অ্যাটম। একটা পার অ্যাটম বলতে এখানে একটা ইলেকট্রনের কথা বলা হয়েছে আর কি, মানে একটা ইলেকট্রনের এনার্জি, ঠিক আছে। পার ইলেকট্রন লিখলে বেশি ভালো হতো হয়তো, যাই হোক এইভাবে লেখা থাকে আর কি বইতে। এটা মানে একটা ইলেকট্রনের এনার্জি। আর এছাড়া এইটাকে আরও কিছু কনভার্ট করা যায়, যেমন ধরো ই ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে এখানে একটা মাইনাস সাইন হবে, ইকুয়াল টু দিয়ে এখানে একটা মাইনাস সাইন দাও, হ্যাঁ, কারণ টোটাল এনার্জি দেখো মাইনাস সাইন আছে। মাইনাসটা কেন হয় বলছি একটু পরে। তাহলে -1312 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এখানে ইউনিট হবে কিলো জুল মোল ইনভার্স, কিলো জুল পার মোল, ঠিক আছে। এইটা একটা। আর ফাইনালি আর একটা ই ইকুয়াল টু -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এটাও ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, মানে অ্যাকচুয়ালি পার ইলেকট্রন, একটা ইলেকট্রনের এনার্জি হচ্ছে। যেখানে এখানে পার অ্যাটম লিখেছি, এটা আসলে পার ইলেকট্রন, একটা ইলেকট্রনের এনার্জি। আর এটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের এনার্জি। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এইটা এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যেটা ইলেকট্রন ভোল্টে আছে। ইলেকট্রন ভোল্ট, জুল, কিলো জুল, এইটা মনে রাখলেই হবে। আর এইগুলো জেনারেলি কোয়েশ্চেনে দিয়ে দেয় যে একটার এনার্জি এরকম, তাহলে আর একটা এনার্জি কত, এরকম। মোটামুটি এইটা আমাদের মনে রাখতেই হবে, আর এইটা তো মনে রাখতে হবে যাতে করে আমরা কম্প্যারিজন করতে পারবো। তাহলে কম্প্যারিজন করার সময় কী করবো, মানে দুজনের যদি আবার এনার্জি কম্পেয়ার করতে দেয়, একজনের E1 আর একজনের E2, তাহলে দিস ইকুয়াল টু, তাহলে যদি Z1 স্কোয়ার বাই N1 স্কোয়ার হয়, তাহলে দিস ইন্টু N2 স্কোয়ার N1 স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইটাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ কম্পেয়ার করতে তাহলে আমাদের সুবিধা হবে। আদারওয়াইজ এটা মনে রাখলেও হবে, মানিয়ে নেবো এটা, তারপরে কম্পেয়ার করবো, ঠিক আছে। এটাকে মুছে নিই। লাস্ট আজকে যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ নেগেটিভ সাইন in the expression of energy। এনার্জির এক্সপ্রেশনে মানে ইকুয়েশনে নেগেটিভ সাইন আছে। এখন ইলেকট্রনের এনার্জিটা নেগেটিভ কী করে হলো, এটা ধরে নেওয়া হয় যে যখন ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, অসীম দূরত্বে, সেই অবস্থায় ইলেকট্রনের এনার্জি হচ্ছে 0, ঠিক আছে। ই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। এখন এটা কেন ধরা হয়, ইলেকট্রন যখন নিউক্লিয়াসের কাছে থাকে, ইলেকট্রন নিউক্লিয়াস এটা আর এটা ইলেকট্রন, তার কাছাকাছি যখন এটা থাকবে তখন এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে তো। কিন্তু যখন ইলেকট্রনটা ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, যত ডিস্টেন্স বাড়বে অ্যাট্রাকটিভ ফোর্স কমবে। তো যখন ইনফাইনাইট ডিস্টেন্সে চলে গেল ইলেকট্রন, তাহলে ওর সঙ্গে তো নিউক্লিয়াসের আর কোনো ইন্টারাকশানই নেই। ইন্টারাকশান যখন নেই তাহলে ওর এনার্জি কী হবে, 0ই হবে। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্স যদি এনার্জি 0 হয়, এইবার আমি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ইলেকট্রনটাকে এইবার আমি নিউক্লিয়াসের কাছে নিয়ে আসছি। যত কাছে নিয়ে আসবো
তত এদের মধ্যে কী হবে, ডিস্টেন্স কমবে। ডিস্টেন্স কমবে মানে অ্যাট্রাকশান বাড়বে, অ্যাট্রাকটিভ ফোর্স বাড়বে। ঠিক আছে, এই যে অ্যাট্রাকটিভ ফোর্স যদি বাড়ে তাহলে সিস্টেমের স্টেবিলিটি, স্থায়িত্ব বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। দুটো জিনিস মাথায় রাখো এখন থেকে, সেটা হচ্ছে যদি দুটো সাবস্টেন্সের মধ্যে রিপালশন হয়, বিকর্ষণ হয়, বিকর্ষণ হলে স্টেবিলিটি বা স্থায়িত্ব ডিক্রিজ করবে। ঠিক আছে, এখানে আমি বরং কোলন দিই, তাহলে এতগুলো অ্যারো সাইনের গণ্ডগোল হবে না। রিপালশন হলে স্টেবিলিটি ডিক্রিজ, আর অ্যাট্রাকশান হলে, রাদার আমি এখানে রিপালশন না বলে রিপালসিভ ফোর্স বলি, তাহলে একটু সায়েন্টিফিক্যালি কারেক্ট হবে। আর অ্যাট্রাকটিভ ফোর্স যদি বলি, অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করলে স্টেবিলিটি বাড়বে। ঠিক আছে, সাধারণ দৈনন্দিন জীবনের এক্সাম্পল দিয়ে দেখো। ধরো একটা বাড়িতে 4-5 জন 6 জন মেম্বার আছে, সবার সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক, খুব ভালো বন্ডিং, একজনের সমস্যা অন্যজন খুব সুন্দরভাবে বোঝে, তাহলে তাদের মধ্যে কি অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে বলে আমরা ধরে নিতে পারি। সেক্ষেত্রে সবার মধ্যে যদি ইকুয়েশান ভালো থাকে তাহলে পুরো বাড়িটাই সুন্দরভাবে চলবে আর কি, একটা স্টেবল একটা অ্যাটমসফিয়ার আমরা পাবো, যেখানে কোনো সমস্যা নেই, ঝামেলাঝাটি নেই। কিন্তু যদি সবার সঙ্গে সবার রিপালশন হয়, সবার সঙ্গে সবার ঝগড়া হতে থাকে, তাহলে কী হবে, সারাক্ষণই বাড়ির মধ্যে ঝগড়া, অশান্তি, চেঁচামেচি, মানে থাকার অনুপযুক্ত হয়ে যাবে বাড়িটা। সেক্ষেত্রে আমরা বলবো যে সেই বাড়ি মানে সেই সিস্টেমের স্টেবিলিটিটাই নষ্ট হয়ে যাচ্ছে, স্টেবিলিটি কমে যাচ্ছে। তো যখনই রিপালসিভ ফোর্স কাজ করবে স্টেবিলিটি কমবে, অ্যাট্রাকটিভ ফোর্স যখন কাজ করবে স্টেবিলিটি বাড়বে। আর মানে কেমিস্ট্রি সাবজেক্টারই ট্যাগলাইন এটা ধরে নিতে পারো যে মানে স্টেবিলিটি আর এনার্জি, এই দুটোর যে রিলেশান, এই দুটোর যে ইনভার্স রিলেশান, অর্থাৎ স্টেবিলিটি বাড়লে এনার্জি কমবে, আর এনার্জি বাড়লে স্টেবিলিটি, কী বললাম, স্টেবিলিটি বাড়লে এনার্জি কমবে, আর স্টেবিলিটি কমলে এনার্জি বাড়বে। এই যে ব্যাপারটা, এইটা আমরা এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে শুরু করে এবার আর যত যা যা চ্যাপ্টার্স পড়বো আর কি, সব জায়গাতেই ফাইনালি আমরা এই জায়গাটাতেই এসে উপস্থিত হব যে এনার্জি আর স্টেবিলিটির রিলেশানটা কী। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি আরেকটু অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে স্টেবিলিটি ভ্যারিজ উইথ 1/এনার্জি। ঠিক আছে, যত একটা সিস্টেমের স্টেবিলিটি বাড়ে তত এনার্জি কমে, রাদার এনার্জি যদি কমে তাহলে স্টেবিলিটি বাড়ে। আরেকটা এক্সাম্পল দিই, ধরো ক্লাসে দুটো ছেলের মধ্যে খুব মারপিট হচ্ছে, জোরে, প্রচণ্ড জোরে মারামারি চলছে। এবার যতক্ষণ ওদের গায়ে শক্তি থাকবে, এনার্জি থাকবে, ততক্ষণ চলবে ফাইটিং। এবার যে কোনো একজনের যখন এনার্জি প্রায় শেষের দিকে, তখন সে হাল ছেড়ে দেবে, দিয়ে একটা জায়গায় এসে সেটেল হবে, চুপ করে এসে বসবে। তা এই যে চুপ করে একটা জায়গায় এসে বসলো, অর্থাৎ ও স্টেবল হলো। কেন হলো? কারণ এবার ওর এনার্জি শেষ, এনার্জি আর নেই। যতক্ষণ এনার্জি ছিল ততক্ষণ ও চালিয়ে যাচ্ছিল, ততক্ষণ পুরো সিস্টেমটাই আনস্টেবল ছিল, একটা ক্যাওস, একটা এবার যখন এনার্জি আস্তে আস্তে কমতে থাকছে সিস্টেমের, তখন সে একটা জায়গায় চুপ করে গিয়ে বসছে, অর্থাৎ এবার সে স্টেবল হতে চাইছে, এতক্ষণ চাইছিল না। সুতরাং স্টেবিলিটি আর এনার্জির সবসময় একটা ইনভার্স একটা রিলেশন থাকে। তা যখন একটা ইলেকট্রনকে আমি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা নিউক্লিয়াসের কাছাকাছি আনছি, অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ছে, অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ছে মানে স্টেবিলিটি বাড়ছে, স্টেবিলিটি বাড়ছে মানে এনার্জি কমছে। তাহলে ইলেকট্রনের এনার্জি তো প্রথমে ছিল 0 ইনফাইনাইট ডিস্টেন্সে, এখান থেকে কাছাকাছি আনছি মানে এনার্জি কমছে। তা 0 থেকে যদি এনার্জি কমে যায় তাহলে কী হবে? নেগেটিভই হবে। তো সেই কারণেই নেগেটিভ সাইন দেওয়া হয়েছে। ঠিক আছে, ইনফ্যাক্ট নিউক্লিয়াসের যত কাছে আসে তত 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 বেশি বেশি করে নেগেটিভ হয় আর কি ভ্যালুটা। মানে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষের যদি ইলেকট্রনের এনার্জি -13.6 হয়, তাহলে সেকেন্ড অরবিটে সেটা -3.4 হয়। ঠিক আছে, থার্ড অরবিটে সেটা আরও কমে যায়, 1.5 মতো হয় মাইনাস। ঠিক আছে, আমরা এইগুলোতে আসবো পরের দিনকে,
এই ভ্যালুগুলো মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। তো যত আমি দূর থেকে নিউক্লিয়াসের কাছাকাছি আসছি তত নেগেটিভ ভ্যালু বাড়ছে, মানে জিরো থেকে তত ভ্যালু এনার্জির ভ্যালু কী হলো কমছে, মানে স্টেবিলিটি বাড়ছে। তাহলে অন্য কথায় বলতে গেলে ফার্স্ট অরবিটে ইলেকট্রন সব থেকে বেশি স্টেবল অবস্থায় থাকে, সব থেকে বেশি স্থায়ী অবস্থায় থাকে ফার্স্ট অরবিটে। ইলেকট্রনের এই যে মোস্ট স্টেবল এই যে অবস্থাটা, এইটাকে বলা হয় ওর গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তর। এই ভূমিস্তর কথাটা তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ শুনে থাকবে আয়নাইজেশন এনার্জি পড়ার সময়। তো সেই কারণে আমরা কি করি, আমরা লিখি যে n=1, এই যে পার্টিকুলার অরবিটটা, এই অরবিটে মানে এই যে লোকেশনটা, এইটা হচ্ছে ইলেকট্রনের গ্রাউন্ড স্টেট, রাইট, গ্রাউন্ড স্টেট। আর বাদবাকি যে অরবিটসগুলো, তাহলে গ্রাউন্ড স্টেট হচ্ছে এমন একটা অবস্থা যেখানে ইলেকট্রন সবথেকে বেশি স্টেবল থাকে। আর যে কোনো সিস্টেমের নেচারই হচ্ছে স্টেবিলিটি, যে কোনো সিস্টেম স্টেবিলিটি পেতে চায়, কেউই আনস্টেবল অবস্থায় থাকতে চায় না। সুতরাং ইলেকট্রন নর্মাল অবস্থায় কোথায় থাকবে, ফার্স্ট অরবিটে থাকতে চাইবে। এখন আমি যদি ওকে এনার্জি সাপ্লাই করি তাহলে ও এনার্জি গেইন করবে, করে এবার ফার্স্ট থেকে সেকেন্ডে যাবে, সেকেন্ড থেকে থার্ডে যাবে, মানে এবারে ও এক্সাইটেড হচ্ছে। তাহলে ফার্স্ট অরবিট ছাড়া বাকি যে অরবিটসগুলো সেইগুলো হচ্ছে ইলেকট্রনের গ্রাউন্ড স্টেট নয়, সেগুলো হচ্ছে ওর এক্সাইটেড স্টেট। এইবার এক্সাইটেড স্টেটের মধ্যেও আবার ব্যাপার আছে। যখন এখান থেকে ইলেকট্রন n2-তে গেল তখন ও গেল ফার্স্ট এক্সাইটেড স্টেটে, প্রথম এক্সাইটেড স্টেট। থার্ডে গেলে হবে সেকেন্ড এক্সাইটেড স্টেট। এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট? আমাদের প্রবলেম সলভ করার সময় কাজে লাগে। ফার্স্ট এক্সাইটেড স্টেট, n=3টা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট, অ্যান্ড সো অন। এবার ইলেকট্রন, তোমাকে বলা হলো কোয়েশ্চেন যে হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনটা ফার্স্ট এক্সাইটেড স্টেটে আছে, ওর এনার্জি ক্যালকুলেট করো। তো এনার্জিটা আমরা ইকুয়েশন একটু আগে দেখলাম যে দিস ইকুয়াল টু -13.6 ইন্টু z²/n², তাই তো? এইবার যদি বলে যে হাইড্রোজেন অ্যাটম, তাহলে z এর ভ্যালু 1। যদি বলে যে ফার্স্ট এক্সাইটেড স্টেট, তাহলে n এর ভ্যালু কত হবে? 2। আমরা এইখানটা খুব মিস্টেক করে ফেলি, ফার্স্ট দেখেই আমরা n=1 বসিয়ে দিই। সুতরাং এইটা খুব কেয়ারফুলি মনে রাখতে হবে, n=4 হলে থার্ড এক্সাইটেড স্টেট, অ্যান্ড সো অন। তো যাই হোক, আজকে আমাদের এই বোর অরবিট এবং বিভিন্ন এক্সপ্রেশনস নিয়ে আমরা আলোচনা করলাম, থিওরিটিক্যাল পার্ট। পরের ভিডিওতে আমরা এইগুলোর উপরে বেস করে যে প্রবলেমসগুলো পরীক্ষাতে আসে নিউমেরিক্যাল, সেইগুলো আলোচনা করব। তবে যাওয়ার আগে এটাই বলি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। ওকে।